আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের মেহরবানিতে খুব ভালো আছি। তো 11 ক্লাসে তোমাদের ক্লাস 8 চ্যাপ্টার 9 পৃথিবীর অংশটা আমি বিশেষ নির্বাচন এবং অঙ্কনের অংশটুকু বুঝিয়ে দিয়েছিলাম। আজকে চেষ্টা করব প্রমাণের অংশটুকুর 3টা মেজর পার্ট আছে, আমি চেষ্টা করব 3টা মেজর পার্ট তোমাদেরকে সুন্দর করে ধরিয়ে দেওয়ার। ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। প্রমাণের প্রথম পার্টটা থাকবে এরকম। দেখো, আমরা প্রথমে শুরু করেছিলাম, দেখো আমাদের প্রথমে যাত্রা শুরু হয়েছিল শুধুমাত্র একটা সমকোণী ত্রিভুজ দিয়ে। হ্যাঁ, সেখানে সমকোণী ত্রিভুজটা ছিল হচ্ছে ABC। সমকোণী ত্রিভুজটা ছিল হচ্ছে ABC, যেখানে যার বি কোণটা ছিল হচ্ছে 90 ডিগ্রি, এবং আমি AB বাহুটাকে ধরেছিলাম C এবং BC বাহুটাকে ধরেছিলাম A। কিন্তু আমার প্রমাণের সুবিধার জন্য প্রমাণের সাথে আমাকে এই চিত্রটাকে আরেকটু বড় করতে হবে এবং এই চিত্রটাকে অঙ্কনে প্রমাণের সুবিধার জন্য কিছু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করে নেওয়ার কারণে আমার এখানে ডিরেক্টলি আমরা আপাতত দুইটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। এক নম্বর হচ্ছে ABC এবং আরেকটা হচ্ছে CDE। আপাতত আমরা বুঝতে পারতেছি, কারণ আমরা জানি এই যে সাইন, আমরা যে এই সাইনগুলো ব্যবহার করি এগুলো সমকোণের সাইনে ব্যবহার করা হয়। সুতরাং এখানে এবং এখানে দুইটা সমকোণী ত্রিভুজ। আমার প্রমাণের প্রথম ধাপটা থাকবে এরকম যে এই দুটো ত্রিভুজ ABC এবং হচ্ছে CDE, এই দুটো ত্রিভুজ কিভাবে সর্বসম দেখা যাবে। আমি আশা করি তোমরা সবাই সর্বসম কাকে বলে বা সর্বসম ত্রিভুজ কিভাবে দুটো ত্রিভুজ সর্বসম হয় সেই শর্তগুলো হয়তো তোমরা জানো। তবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা স্পেশাল শর্ত আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা স্পেশাল শর্ত হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ এবং দুইটা সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ দ্বয় এবং অপর যে কোনো দুইটা বাহুদ্বয় সমান হয়, তখন তাদেরকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। আর অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটা মান সমান হতে হবে। যেমন হয় 3টা বাহু সমান হতে হবে, অথবা 2টা বাহু একটা কোণ সমান হতে হবে, অথবা তোমার হচ্ছে 2টা কোণ একটা বাহু সমান হতে হবে। এই শর্তগুলো আমি আশা করি জানি। তো এখানে আমরা কি ব্যবহার করি চলো দেখি। প্রমাণের প্রথম ধাপে আমরা যদি বলি ত্রিভুজ ABC ও ত্রিভুজ CDE এখন এখানে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDE এর আমরা কি কি সমান পাচ্ছি শুরুতেই যদি আমি বলে দেই। আমি অঙ্কনের সময় AB এর সমান করে CD অঙ্কন করেছিলাম। তাহলে আমি যদি বলি AB ইকুয়াল CD এবং BC এর সমান করে আমরা এঁকেছিলাম হচ্ছে DE এবং BC ইকুয়াল হচ্ছে DE। আমরা একটা জিনিস আজকে তোমাদেরকে বলে দেই, খুব গুরুত্বপূর্ণ কথা। যদি আমরা অঙ্কন থেকে এটা কল্পনা হবে না, দুঃখিত, এটা অঙ্কন অনুসারে হবে। আমরা যেহেতু এটা অঙ্কন থেকে নিয়েছি তাহলে এটা অঙ্কন অনুসারে হবে। অঙ্কন অনুসারে মানে আমরা এই যে দুইটা জিনিস সমান লিখতে পারলাম, সেটা আমরা এদেরকে যখন অঙ্কন করে নিয়েছি তার সেখান থেকে আমরা এদের দুজনকে সমান লিখতে পারলাম। আরেকটা কথা বলে দিই, বইয়ের প্রমাণটার সাথে আমার প্রমাণটার ধারাবাহিকতা একটু মিল নাও থাকতে পারে, তবে আমি আশা করি এটা তোমাদের জন্য উপকৃত হবে এবং তোমরা সহজে ধরতে পারবে। কারণ বইয়ের প্রমাণটা দেখা যায় ওনাদের সিকোয়েন্স অনুযায়ী, আমি চেষ্টা করি একটু ডিটেলসে বুঝানো যাতে তোমরা ধরতে পারবা। আচ্ছা, AB ইকুয়াল C এবং BC ইকুয়াল D অঙ্কন অনুসারে পেলাম। আরেকটা কথা, এখানে আমরা এরা যে সমকোণী ত্রিভুজ এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তবে প্রবলেম হচ্ছে এই ACটা এই ABC ত্রিভুজের অতিভুজ এবং CDE ত্রিভুজের অতিভুজ হচ্ছে C, কিন্তু আমি C এবং AC এদের কোণটাকে আমি আপাতত সমান বলতে পারতেছি না। সুতরাং আমাকে কোণের সাহায্য নিতেই হবে। কিভাবে আমি কোণের সাহায্য নিতে পারি? এখানে কোণ ABC ইকুয়াল কোণ হচ্ছে CDE সমান সমান এক সমকোণ, মানে উভয়ে হচ্ছে কি এক সমকোণ। উভয়ে যদি এক সমকোণ হয় তাহলে তো অবশ্যই তারা সমান, তাই নয় কি? জি, তাহলে অবশ্যই তারা সমান। উভয়ে যেহেতু এক সমকোণ, আমি বলেছিলাম দুইটা ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমাকে 3টা শর্ত প্রদান করতে হবে। 1 নম্বরে আমি এক জোড়া বাহু সমান দেখাইলাম দুই ত্রিভুজের, 2 নম্বরে আমি আরেক জোড়া বাহু সমান দেখাইলাম, 3 নম্বরে আমি এক জোড়া কোণ সমান দেখাইলাম। তার মানে আমার দুইটা ত্রিভুজের 3টা অংশ সমান দেখানো হয়ে গেছে। সুতরাং আমি বলতে পারি ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDE সর্বসম ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ ABC
সর্বসম, আমরা এটা মনে হয় জানি, এটা সর্বসম সাইড ত্রিভুজ সিডিই সর্বসম। এখন আগে বুঝতে হবে সর্বসমটার মানে কি, দুইটা ত্রিভুজ সর্বসম এই কথার মানেটা কি, মিনিংটা কি। আচ্ছা, দুইটা ত্রিভুজ সর্বসম এই কথার মিনিং হচ্ছে, আমরা তো দুইটা ত্রিভুজ সর্বসম ব্যবহার প্রমাণ করার জন্য অলরেডি তিনটা জিনিসের সমান দেখিয়ে ফেলেছি অলরেডি। আমরা জানি একটা ত্রিভুজের ভিতরে তিনটা কোণ এবং তিনটা বাহু থাকে, তেমনই অপর একটা ত্রিভুজের ভিতরে তিনটা কোণ এবং তিনটা বাহু থাকে। এর ভিতরে তিনটা আমরা ব্যবহার করে ফেলছি, অবশিষ্ট বাকি হলো আর তিনটা। তো সর্বসম হয়ে যাওয়া এর মানে হচ্ছে ওই ত্রিভুজ দুটির ভিতরে অবশিষ্ট যে অংশগুলো আছে সেগুলো পরস্পরের সাথে সমান। এখন আরেকটা কথা, আচ্ছা আমি একটু লিখে নিই তারপরে একটু ডিটেইলস বলতেছি। এখন আমি লিখতে পারি এখানে এই যে আমি যেটা কোণ মার্ক করলাম, এই কোণটার নাম হচ্ছে বিএসি, যেটা এবিসি ত্রিভুজের ভিতরে অবস্থিত কোণ। এই কোণটার নাম হচ্ছে সিডিই, যেটা ডিসিই, যেটা সিডিই ত্রিভুজের ভিতরে অবস্থিত। এখন আমি যদি এই সর্বসম লেখার পরে লিখতে চাই এই লাইনটা, সেটা হচ্ছে বিএসি ইকুয়াল কোণ হচ্ছে ডিসিই। এবং আরো একটা জিনিস লেখা যায়। আচ্ছা, এর আগে একটু বলে নেই, এখন তোমাদের প্রশ্ন হতে পারে, সবার খুব গুরুত্বপূর্ণ, সবাই নোট ডাউন করো এবং একটু মনোযোগ দাও। এই জায়গাটা তোমাদের প্রত্যেকের প্রশ্ন হতে পারে, স্যার আপনি এই কোণটা সমান সমান কেন এই কোণটা নিলেন না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা তোমাদের অনেকেরই থাকবে আমি আশা করি। আমি সমাধান দিচ্ছি, কেন এটা সমান সমান এটা হলো না? স্যার এটার অনুরূপ দেখতে তো এটা, কিন্তু কেন আপনি এটার অনুরূপ এটা নিলেন? জ্যামিতিক ভাষায় আমরা যেমন পাটিগণিত করি, বীজগণিত করি, এই প্রত্যেকটা জিনিস করার আগে দেখে যায় আমাদের কিছু বেসিক রুলস যেটাকে আমরা বলে থাকি ফলো করতে হয়। লাইক জ্যামিতিতেও আমাদের কিছু বেসিক রুলস জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ। জ্যামিতি মোটেও ইজি নয়, যারা উপপাদ্য নিয়ে ভয় পাও আমি বলবো তোমরা মোটেও ভয় পেও না। উপপাদ্য আসলে ইজি, তুমি যদি একটু বেসিক জিনিসগুলো জানো, এবং এগুলো প্রমাণগুলো অনেক মজা যদি তুমি বুঝতে পারো। আচ্ছা, যে বেসিক জিনিসটার কথা আমি বলছিলাম সেটা হলো ত্রিভুজের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো, ত্রিভুজের গুরুত্বপূর্ণ, মনে করো সাপোজ এই এবিসি ত্রিভুজটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সাপোজ তাহলে আমি এবি বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, আর এখানে বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, এখানে যেই রুলসটার কথা আমি একটু আগে বললাম যে জ্যামিতিক ভাষায় কিছু রুলস আছে, সেই রুলসটা হচ্ছে এরকম, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। কনভার্সলি ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। লাইক এইখানে এই এ বাহুর বিপরীত বাহু হচ্ছে এই কোণ, হচ্ছে এ কোণ, এবং এই এ বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ। তার মানে আমাদের এখানে সি কোণ এবং এ কোণের মানও সমান, আর এই জন্যই আমরা এইটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে থাকি। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান, বা দুইটা কোণ পরস্পর সমান আমরা যদি ধরে নিই। এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আমি আর করলাম। নরমাল ক্ষেত্রে আমি বলি এটা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, আর জানি আমরা দুইটা কোণ যেই ত্রিভুজের সমান থাকে। সেটা কিভাবে আসে? এই যে স্যার বাহুর শর্ত থেকে। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য, মেজর বৈশিষ্ট্য হচ্ছে যার দুইটা বাহু সমান থাকবে, আর সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। একটু নোটিস দেন, এইটা হচ্ছে এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই এ কোণ, মানে স্মল হাতের এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই এ কোণ। আমি এই ত্রিভুজের এই বাহুটার সমান করে এই ত্রিভুজের কোন বাহুটাকে ধরেছিলাম? ডিই বাহু ধরেছিলাম। দ্যাট মিন্স এটা এ এবং এটা হয়ে থাকে, এটার বিপরীত কোণ যেটা, এইটার বিপরীত কোণ সেটা যারা, মানে এই জন্য এটা আর এটা সমান। ব্যাপারটা ক্লিয়ার কিনা? সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বা সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর, যেহেতু এই বাহু এবং এই বাহু সমান, সো এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা আমাকে সমান ধরতে হবে। যেহেতু তারা সর্বসমান আমি সমান ধরতে পারবো, বাট আমাকে এই থিংকিংটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেম ভাবে যদি আমরা চিন্তা করি সি এর বিপরীত কোণ কোনটা? ডি, আর এই সি এর বিপরীত কোণ হচ্ছে ই। এটাও আমরা এখানে লিখে নিতে পারি, তবে আপাতত আমি এটা লিখতে চাচ্ছি না, কারণ এটা প্রমাণের জন্য আমার না নিলেও চলবে, তবে এটা নিলেও সমস্যা নেই। আপাতত আমি নিতে চাচ্ছি না, আমি সেটাও লিখতে পারবো। আচ্ছা, প্রথম ধাপ আমার শেষ। আমি আশা করি এই জায়গাটা তোমাদের কনফিউশন ইনশাআল্লাহ দূর হয়ে গেছে। এবারে আমি আসছি পরবর্তী ধাপে। পরবর্তী ধাপটা হচ্ছে এরকম,
2 নম্বর ধাপে একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি যে এই একটা কোণ মার্ক করেছি, এই একটা কোণ এবং মাঝে আরেকটা কোণ আমাদের আছে, এই কোণটার দিকে খেয়াল করো। আচ্ছা এখানে 3টা কোণ আছে, এই সি বিন্দুতে ব্ল্যাক কালার যে সি বিন্দু, এই ব্ল্যাক কালার সি বিন্দুতে 3টা কোণ আছে, এই একটা, এই একটা, এই একটা, এবং বি সি ডি একটা স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ বলে আমরা জানি, বি সি ডি একটা সরল কোণ, আর এই বি সি ডি সরল কোণটাকে 3টা কোণে ডিভাইড করা হয়েছে। তার মানে আমি যদি এই 3টা কোণের যোগফল ইকুয়াল 180 ডিগ্রি লিখি, আমার মনে হয় তাতে কোনো প্রবলেম থাকার কথা না। আর একটা মেজর থিংকিং এখানে, সেটা হচ্ছে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে এই যে শুধুমাত্র এই ত্রিভুজটার কথা চিন্তা করো, সবাই একটু মনোযোগ দাও, শুধুমাত্র এই ত্রিভুজটার কথা চিন্তা করো। এবিসি ত্রিভুজের আমরা জানি একটা ত্রিভুজের মানে এটা একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এর ভিতরে এটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে বাকি যে দুইটা আছে মিন্স এ এবং সি, তার মানে এখানে এ এবং সি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। কারণ 3টা কোণের সামেশন যদি 180 ডিগ্রি হয় বা 3টা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, এর ভিতরে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে অবশ্যই বাকি দুটোর যোগফল 90 ডিগ্রি। তার মানে আমি বলতে চাচ্ছি এইখানকার এই কোণ আর এইখানকার এই সি কোণ, এদের যোগফলটা হচ্ছে 90 ডিগ্রি। আমি যদি এটা দেখে নেই, ত্রিভুজ ABC এর কোণ BAC প্লাস কোণ ACB ইকুয়াল 90 ডিগ্রি, আমার মনে হয় কারোই কোনো কনফিউশন থাকার কথা নয়। এরপরে পরবর্তীতে আমি এই কোণটা নিয়ে কথা বলেছিলাম, যেটা BCD যে সরল কোণ বা স্ট্রেট কোণ আছে এটা নিয়ে। আবার কোণ বি আমি একটু ডিটেইলস করব, বইয়ে কিন্তু এত ডিটেইলস নাই, বইয়ে অনেক সহজ করে দিয়েছে, যেটা তোমাদের অনেকের জন্য বুঝতে কষ্ট হয়ে যাবে। আমি একটু বড় হলেও 2-3 লাইন একটু বড় হলেও আমি ডিটেইলসটা করে দিচ্ছি, তোমাদের দেখতে খুব সুবিধা হবে ইনশাআল্লাহ। এখন BCD কোণটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, সবাই একটু মনোযোগ দিন। BCD কোণটাকে ভেঙে আমি লিখতে পারি BCA, তারপরে ACE, আরেকটা লিখতে পারি CED, সরি এই DCE। আচ্ছা আমি লিখি, হ্যাঁ আমি প্রথমে লিখতে পারি হচ্ছে ACB প্লাস ACE প্লাস DCE। সবাই একটু খেয়াল করলে আমার মনে হয় সবাই ব্যাপারটা ধরতে পারছেন। আমি জাস্ট এই কোণগুলোর নাম লিখেছি আর কিছুই না। তারপরে নাম লেখার ব্যাপারটা আমরা জানি, যে এই বিন্দুতে কোণ তৈরি হয় সেটাকে মাঝে রেখে বাকি দুটো বিন্দুকে আমরা আমাদের মতো করে লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, ABC এবং ACE এবং DCE ইকুয়াল 180 ডিগ্রি। ওকে, আচ্ছা এই যে ACB যেটা আছে এটা থাকলো, আর আমরা এই যে কোণটা ছিল DCE, আচ্ছা DCE কোণের পরিবর্তে ধাপ নাম্বার 1 থেকে আমরা কি লিখতে পারি, DCE কোণের পরিবর্তে থেকে DCE থেকে আমরা ধাপ নাম্বার 1 থেকে কি লিখতে পারি, সবাই একটু আমি এখানে মার্ক করতেছি, সবাই একটু মনোযোগ দাও। DCE আমি দুটাকে মার্ক করলাম। DCE এর পরিবর্তে আমরা ধাপ নাম্বার 1 থেকে লিখতে পারি BAC। তাহলে আমি যদি এটাকে দেখি ACB, আর এর সাথে আমি এই DCE কোণের পরিবর্তে যেটা লেখা যায় সেটা যদি আমি লিখি BAC প্লাস কোণ ACE, এটাকে একটু পরে লিখলাম, যোগের বেলায় আমরা হ্যাঁ একটু অবস্থান পরিবর্তন করলে আমাদের মনে হয় না কোনো প্রবলেম আছে। তাহলে আমরা এটা লিখে নিতে পারি ধাপ 1 হতে, ধাপ 1 হতে। আরেকটা কথা আমি এখানে একটু বলতে ভুলে গেছি, তোমাদের এই সর্বসমতাটা আমাদের একটু লিখতে হবে। এটা ছিল হচ্ছে বাহু কোণ বাহু, কারণ আমরা দুইটা বাহু সমান লিখেছি, দুইটা বাহু সমান দেখেছিলাম আর একটা কোণ সমান দেখিয়েছিলাম, তাহলে এই সর্বসমতাটা হবে বাহু কোণ বাহু সর্বসমতা। যাই হোক, এখন সবাই একটু খেয়াল করুন, এই 2 নম্বর ধাপের প্রথম, এটা 2 নম্বর ধাপের প্রথম যেই আমি লাইনটা লিখেছিলাম BAC প্লাস ACB ইকুয়াল 90 ডিগ্রি, BAC প্লাস ACB ইকুয়াল 90 ডিগ্রি। আমি কি সেই মানটা এখানে ইনপুট করতে পারি? অবশ্যই ইনপুট করতে পারি। তাহলে 90 প্লাস কোণ ACE ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিন্স কোণ ACE ইকুয়াল হচ্ছে 180 মাইনাস 90 ডিগ্রি, অতএব কোণ ACE ইকুয়াল 90 ডিগ্রি। স্যার এটা দিয়ে কি প্রমাণিত হলো? খুব গুরুত্বপূর্ণ কথা স্যার, এটা দিয়ে আমরা এখন এটা প্রমাণ করতে পারলাম
ACE এটাও একটা 90 ডিগ্রি। দ্যাট মিন্স একটু সবাই মনোযোগ দাও, সবাই একটু বোঝার চেষ্টা করো। এইটাও যদি 90 ডিগ্রি হয় ACE, দ্যাট মিন্স ACE ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে একটা দুইটা তিনটা, এখানে তিনটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে বা তিনটা সমকোণী ত্রিভুজ আছে। তার মানে আমি সুতরাং বলতে পারি সুতরাং ত্রিভুজ ACE একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। আমাদের কিন্তু ধাপ নম্বর 2 শেষ হলো। এবারে ধাপ নম্বর 3 এ আমি আরেকটা কাজ করব। আমি তাহলে ধাপ নম্বর 1 মুছে ফেলি। আশা করি সবাই নোট ডাউন করতে পেরেছো, বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। ধাপ নম্বর 3 এ আমরা কি করব দেখো। ধাপ নম্বর 3 এ আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যে এই ABC ত্রিভুজকে অঙ্কন করে বিবর্ধিত করে এই যে একটা চতুর্ভুজাকার শেপ তৈরি করলাম, আমাদের এবার দেখতে হবে এই চতুর্ভুজাকার শেপটা আসলে কি ধরনের শেপ। আমরা যে কয় ধরনের চতুর্ভুজ সম্পর্কে জানি, হ্যাঁ, তার ভিতরে আসলে কোন ধরনের শেপের ভিতরে এটা পড়বো এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, সবার আগে একটু সময় মনোযোগ দাও। এখানে ABটা লম্ব BC এর উপরে, মিন্স BD এর উপরে, কারণ BC এর উপরে যে লম্ব সে BD এর উপরে লম্ব, কারণ আমি BC কে D পর্যন্ত বর্ধিত করেছিলাম। দ্যাট মিন্স AB লম্ব BD এবং DE লম্ব BD। আচ্ছা, AB ও যদি BD এর উপরে লম্ব হয়, DE ও যদি BD এর উপরে লম্ব হয়, তার মানে কি দাঁড়াইলো? তার মানে AB এবং DE এর মধ্যবর্তী ডিসটেন্স সমান। আর আমরা জানি দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী ডিসটেন্স আমাদের সমান থাকে। এর আগে একটু সংক্ষেপে অল্প করে বলে নেই, আমি নোট ডাউন করলাম না, আমি বলে নেই, তোমরা শুনে নাও। সমান্তরাল দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত আমাদের অনেকেরই জানা নাই বা অনেকে জানলেও বলে গেছি, খুব গুরুত্বপূর্ণ কথা। দুটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার তিনটা শর্ত থাকবে। নাম্বার 1, সবাই মনোযোগ করে নোট ডাউন করো। নাম্বার 1, রেখা দুটিকে একই সমতলে অবস্থান করতে হবে। দ্যাট মিন্স এই বোর্ড একটা সমতল যদি হয়, এই একই সমতলে অবস্থান করতে হবে। আমি একটু দেখাচ্ছি সাইডে এর বাইরে তোমাদের প্রয়োজনের সাথে। একই সমতলে, লাইক এই দুটো রেখা একই সমতলে অবস্থান করছে, এই দুটো রেখা একই সমতলে অবস্থান করছে, AB একটা CD একটা একই সমতলে অবস্থান করেছে। নাম্বার 2, এদের মধ্যবর্তী ডিসটেন্স অলওয়েজ সেম থাকতে হবে। যেমনটা এখান থেকে এখানকার যে ডিসটেন্স যেটা থাকবে, এখান থেকে এখানের ডিসটেন্সটা সেটা, এবং এখান থেকে এখানকার ডিসটেন্স যদি সেটা হয়, এটা 2 নম্বর শর্ত থাকতে হবে। লাস্ট 1, এরা একে অপরকে কখনোই ছেদ করবে না বা স্পর্শ করবে না। লাইক এরকম কখনোই তারা ছেদ করবে না বা তাদের ছেদ পয়েন্ট পাওয়া যাবে। একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে রেখা দুটি, আমি কি কোথাও বলেছি? অনেকেরই কনফিউশন আছে যে মনে হয় দুইটা সরলরেখা সমান্তরাল হতে হলে তাদের মনে হয় সমান হওয়া বাধ্যতামূলক। নো স্যার, কখনোই দুইটা রেখা সমান্তরাল হওয়ার ক্ষেত্রে রেখা দুটি সমান্তরাল হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনটা শর্ত বলেছি। নাম্বার 1, আমি আবার রিপিট করতেছি, নাম্বার 1 একই সমতলে অবস্থান করবে। নাম্বার 2, তাদের মধ্যবর্তী ডিসটেন্স সমান থাকতে হবে। নাম্বার 3, তারা কখনো একে অপরকে স্পর্শ করবে না। তাতে হোক একটা রেখা অনেক বড় আর একটা রেখা অনেক ছোট, কিন্তু সেটা যতটুকুই হবে না কেন, এই তিনটা শর্ত পূরণ করলে তারা সবসময়। আশা করি সবাই ক্লিয়ার। আমি এদিকে আর সময় বাড়াবো না, তাহলে এটা আমি লিখতে পারি। লাইক এখানে আমাদের AB এবং CD যে সরলরেখা আছে, AB এবং CD সরলরেখাটাও আসলে যেহেতু AB এবং CD এর মধ্যবর্তী ডিসটেন্স এখানে BD এবং BDটা যেহেতু সমান এবং এরা যেহেতু একই সমতলে অবস্থান করছে এবং এরা যেহেতু BD এর উপর লম্ব, তার মানে AB এবং CD এরা পরস্পর সমান্তরাল সরলরেখা। যেহেতু AB লম্ব, আমরা এটা জানি লম্ব চিহ্ন BD এবং DE লম্ব BD, সুতরাং আমি ডিটেইলসটা বলে দিচ্ছি, আমি এখানে শুধু লেখাটা লিখে দিই। সুতরাং AB সমান্তরাল CD। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমরা চতুর্ভুজের যে বৈশিষ্ট্যগুলো জানি, যতগুলো আমরা চতুর্ভুজ জানি তার ভিতরে কিন্তু এরকম বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে চতুর্ভুজের মধ্যে কোনটা পড়ে, যার এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু বাকি জোড়া বাহু, যেমন এখানে আমি এটা একটা ত্রিভুজ চিন্তা করলাম ABDE, তার AB এবং CD পরস্পর সমান্তরাল, বাট AE এবং VD পরস্পর অসমান্তরাল।
তাহলে যদি এই বৈশিষ্ট্যের সাথে আমি কম্পেয়ার করি তাহলে এটা শুধুমাত্র আমাদের চতুর্ভুজের ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। কারণ ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা কি? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ত্রিভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং বিপরীত জোড়া বাহু পরস্পর অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম। সুতরাং আমরা বলতে পারি বা অর্থাৎ আমরা বলতে পারি এ বি ডি ই চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। এবিডি একটি ট্রাপিজিয়াম দেখতে হয়, চতুর্ভুজ দরকার নেই, একটি ট্রাপিজিয়াম। ওকে, আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার ইনশাআল্লাহ। এর পরবর্তী আমি 4 নম্বর ধাপে চলে যাব এবং এটাই আমাদের সর্বশেষ ধাপ ইনশাআল্লাহ। 4 নম্বর ধাপে যাওয়ার আগে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমি একটু সাইডে লিখে দিচ্ছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক, তোমরা একটু ধৈর্য সহকারে দেখলে আমি আশা করি তোমরা উপকৃত হবে। কারণ আমি অনেক ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমাদের যে বেসিক জায়গাগুলো সমস্যা আছে সেই বেসিক জায়গাগুলো ক্লিয়ার হয়ে যায়। এই জন্য আমি একটু সময় নিচ্ছি, তোমরা অধৈর্য হবে না প্লিজ, সময় নিয়ে দেখবা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব গুণ উচ্চতাও বলতে পারি অথবা সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। এটাই হলো আসলে মেইন, যেটা উচ্চতা বলার থেকেও এদের মধ্যবর্তী দূরত্ব, ডেফিনিট সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব এটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। আরেকটা ব্যাপার আমি তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমার হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, তোমরা না বুঝতে পারলে আমাকে জানাবে। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ, দোয়া করবে আমার জন্য, যার কারণে আমার একটু কষ্ট হচ্ছে। যাই হোক, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ, এটা স্যার 1/2, এটা হচ্ছে 1/2, হাফ মানে 1/2 ইনটু সমান্তরাল বাহুদের যোগফল গুণ সমান্তরাল বাহুদের মধ্যবর্তী ডিসটেন্স বা দূরত্ব। আসো আমরা এই যে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি দেখি, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আচ্ছা আমাকে বলুন তো এবিসিডি ট্রাপিজিয়ামটা ভেঙে আমরা কি পাইলাম? এবিসিডি ট্রাপিজিয়ামটা ভেঙে আমরা তিনটা ত্রিভুজ পাইলাম, তিনটাই সমকোণী ত্রিভুজ। তা আমরা কি বলতে পারি না এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল এই যে ত্রিভুজ ক্ষেত্র। আচ্ছা ত্রিভুজের পরে এরকম যদি ক্ষেত্র লেখা দেখো, আজকে থেকে তোমরা শিখে নাও, ত্রিভুজের পরে যদি এরকম ক্ষেত্র লেখা দেখো তার মানে বুঝতে পারবা এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাচ্ছে। পুরোপুরি ক্ষেত্রফল জ্যামিতিক ভাষায় লেখা হয় না, এর প্রয়োজন নেই, তবে আমরা ক্ষেত্র দেখলে এখন থেকে বুঝবো এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাচ্ছে। ক্লিয়ার সবাই? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তারপরে আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র এসিই। মনে আছে তো আমি ধাপ নাম্বার 2 তে কি করে আসছিলাম? ত্রিভুজ এসিই কেও আমি সমকোণী প্রমাণ করে আসছিলাম, সবাই মনে আছে তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র সিডিই। আচ্ছা আসো সবাই আমি এবার একটু সূত্র নির্ণয় করব। এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি? হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। কোন দুইটা বাহু জন্য আমার সমান্তরাল? একটা এবি আর একটা ডিই। তাহলে আমি লিখতে পারি এবি প্লাস ডিই গুণ তাদের মধ্যবর্তী ডিসটেন্সটা জানি কি বলেছিলাম স্যার আমি? ভিডি। এদের মধ্যবর্তী ডিসটেন্সটা ছিল হচ্ছে ভিডি ইকুয়াল, আসেন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ক্লাস 6 এ 5 এ 4 এ আমাদেরকে সাধারণ জ্ঞান শেখানো হতো ত্রিভুজের ক্ষেত্রফল, মনে আছে তো? হাফ ইনটু ভূমির উচ্চতা, হাফ ইনটু ভূমির উচ্চতা। জি স্যার, এখানে তিনটাই আমার হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং তিনটা ত্রিভুজের এই ভূমি এবং উচ্চতা ভিজিবল আছে, কারণ আমরা জানি লম্বের সাথে যে দুইটা বাহু সম্পৃক্ত থাকে তার একটা লম্ব আর একটা কি ভূমি, আর অপোজিটটা অতিভুজ। তো এখন দেখো এবিসি ত্রিভুজে আমি যদি এটাকে ভূমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে হাফ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, তাহলে মানটা পরে লিখি হাফ বিসি ইনটু হচ্ছে এবি প্লাস আসো এবারে এইসি ত্রিভুজের। স্যার একটা মজার ইন্টারেস্টিং পার্ট, এইসি ত্রিভুজের এসি বাহু যেটা সিই বাহু ছিল কি সেটাই আমরা অঙ্কনে ধরে নিয়েছিলাম। সুতরাং এটা লম্ব ধরলে এটা ভূমি ধরতে পারি,
এটা তো অতিভুজ, তাহলে আমরা এটা লিখতে পারি হাফ AC ইনটু CE প্লাস এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে হবে হচ্ছে CDE এর ক্ষেত্রে আমি যদি এটাকে ভূমি ধরি এটা যদি লম্ব ধরি তাহলে হচ্ছে হাফ CD ইনটু DE। আমাদের মনে হয় যে আমরা ধাপ নাম্বার 2 তে ধাপ নাম্বার 2 না ধাপ নাম্বার 1 এ যখন সর্বসম ত্রিভুজ প্রমাণ করেছিলাম সেখানে আমি এটা আগেই ধরে নিয়েছিলাম, সেখানে একটা কথা আমাদের লেখার প্রয়োজন ছিল, লিখে দিলে তোমাদের জন্য ভালো হতো যে AC সমান সমান C, কারণ আমরা যখন এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছিলাম তখন আমাদের এই ত্রিভুজের AC এবং এই ত্রিভুজের C আমরা সমান লিখতে পারতাম। ঠিক আছে, এটা আমি আবার তোমাদেরকে স্মরণ করে দিলাম, মনে রাখবা যখন আমরা এখানে সর্বসম ত্রিভুজ প্রমাণ করেছিলাম তখন আমাদের এখানে AC এবং C টা কি ছিল সমান, আমরা ওইখান থেকে সমান বলতে পারতাম। যাই হোক সেই জায়গাতে কিন্তু AC এবং C মান দুইটাই B হবে। যাই হোক এখন আমরা কি দেখি হাফ AB, আচ্ছা AB এর মান ছিল হচ্ছে C, DE এর মান ছিল হচ্ছে DE এর মান ছিল হচ্ছে A ইনটু VD এর পরিবর্তে কি লেখা যায়, VD এর পরিবর্তে লেখা যায় BC প্লাস CD। দ্যাট মিন্স আমি একটু সরাসরি লিখি BC এর মান A আর CD এর মান হচ্ছে C, তাহলে আমি এখানেও A প্লাস C লিখতে পারি ইকুয়াল হাফ BC এর মান হচ্ছে A, AB এর মান হচ্ছে C, হাফ AC এর মান হচ্ছে B, C এর মান হচ্ছে B প্লাস হাফ CD এর মান হচ্ছে C এবং DE এর মান হচ্ছে A। CD এর মান C, DE এর মান হচ্ছে A। ওকে, সবাই একটু মনোযোগ দিই। হাফ C প্লাস A আর A প্লাস C, দ্যাট মিন্স C প্লাস A হোল স্কয়ার লিখতে পারি আমরা ইকুয়াল হাফ AC প্লাস হাফ B স্কয়ার প্লাস হাফ AC। যদি আমি বলি আমি এখানে লিখে দিলাম, এটার সূত্র আমরা জানি A স্কয়ার প্লাস 2CA প্লাস B স্কয়ার, মানে A প্লাস B হোল স্কয়ার সূত্র জানি না আমরা, C কে আমরা A কল্পনা করেছি, A কে B কল্পনা, A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার ইকুয়াল এখান থেকে আমি হাফ কমন নিয়ে যাই, থাকে AC প্লাস B স্কয়ার প্লাস AC। এবারে আমরা উপর পাশ থেকে হাফ কে যদি ভাগ করে দেই তাহলে আমাদের হাফটা চলে যায়, তাহলে 2AC প্লাস সরি এখানে A স্কয়ার হবে, এখানে A স্কয়ার প্লাস A স্কয়ার, এখানে হচ্ছে থাকবে হচ্ছে AC প্লাস AC, দ্যাট মিন্স 2AC প্লাস B স্কয়ার। আমি যদি AC টাকে সাইড পরিবর্তন করে দেই তাহলে C স্কয়ার প্লাস A স্কয়ার ইকুয়াল B স্কয়ার প্লাস 2AC মাইনাস 2AC, দ্যাট মিন্স B স্কয়ার ইকুয়াল C স্কয়ার প্লাস A স্কয়ার। স্যার আমার মনে হয় এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারলাম। সবাই কি বুঝতে পারছি? এই 2AC টা এই পাশে যখন চলে আসছে, কাটা চলে গেছে, তাহলে থাকে B স্কয়ার ইকুয়াল C স্কয়ার প্লাস A স্কয়ার। দ্যাট মিন্স B ছিল এই ABC ত্রিভুজের অতিভুজ, C ছিল এই ABC ত্রিভুজের লম্ব, A ছিল এই ABC ত্রিভুজের ভূমি। দ্যাট মিন্স অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। স্যার এটাই ছিল আমাদের পিথাগোরাসের মূল থিম। তো আশা করি আমি চেষ্টা করেছি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছো। আরেকটা পয়েন্ট আমি আবার তোমাদেরকে বলে দিই, ধাপ নাম্বার ওইটা ছিল মেবি 1 এ আমি যখন সর্বসম ত্রিভুজ প্রমাণ করেছিলাম সেখানে একটা লাইন তোমরা অ্যাড করে দিবা, ওই যে আমি যেখানে এই কোণটা এবং এই কোণটা সমান রেখেছি তার সামনে তোমরা একটা লাইন অ্যাড করে নিবা, AC ইকুয়াল C, তোমাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। AC ইকুয়াল C, তাহলে সর্বসম বলে আমরা AC ইকুয়াল C ও লিখতে পারি। আশা করি সবাই তোমরা খুব ক্লিয়ার। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যথাসম্ভব দেওয়ার, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।